শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি আলোচনা সভা শেষে ব্রিফ করছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা আজকে এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেলিওরটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে, সেটির জন্য হচ্ছে কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি। ছাত্র সংগঠনগুলো আছে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন বা ভাই, আমাদের এখানে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা হচ্ছে ভূমিকা পালন করেছে, নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে যাদের অবদান রয়েছে, আমরা এখানে যারা রয়েছে আপনারা তাদের কাছে প্রশ্ন আপনারা করতে পারেন আজকে মিটিংয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে। দেখেন, কমিউনিটি অ্যাওয়ারনেস আমাদের হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। 5ই আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোনো একটা মন্দিরে হামলা হয়েছে, কোনো একটা আমাদের যেই সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি। তারা আমাদের ভাই। আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের যেন কোনো ধরনের আক্রমণ না হয়, সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে। আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সেই উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি, বিশ্ব মিডিয়াতে আমাদের বহিঃশক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে, একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না। তাদের মধ্যে নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ। নাৎসি পার্টি থেকে ওরা নির্লজ্জ, যে নিজেরা পালিয়ে ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না। একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ। তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো, এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে, এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে। কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে, আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে, তাদের জমি সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে, স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির ভাঙা হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোন একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5ই আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় উপাসনা এগুলোকে পাহারা দিয়েছে। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। পরে মাহবুবুর রহমান কলেজ শিক্ষার্থীরা পাল্টা হামলা চালালে বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবিও। সন্ধ্যার পর ঢাকা সিলেট মহাসড়কে শুরু হয় যান চলাচল। এদিকে দুপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ঘটনা মীমাংসার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে রবিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার জড়ো হয় 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মূলত সেখান থেকে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে ভাঙচুর চালায় তারা। সূত্রপাত হয় সংঘর্ষের। আমার প্রাণের যে মারছিটা আমরা, আমাদের উপর আমার প্রাণের যে মারছে। এখন সন্ত্রাস কারা? আমাদের সন্ত্রাস বলতে এখন সন্ত্রাস কারা? আমার রুমমেটের প্রকাশ্যে করতেছে। ওরা প্রায় 3000-4000 পোলাপান নিয়ে আসছে, ডিএমআরসিতে ভাঙছে, তারপর পিছনে গোবাইছে। 1 থেকে 70 কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি সাধন করে এবং অনেক ল্যাপটপ, মোবাইল, তারপরে টিভি, চেয়ার এগুলো লুটপাট করে নিয়ে যায়। আমরা আমাদের মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী দিন আমরা আমাদের মামলা করব।
শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা শক্ত হাতেই দমন করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করার আহ্বান জানান তিনি। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের সাথে যারা প্রতারণা করছে তাদের বিচারের আওতায় আনা হবে। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে গুরুত্ব পায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও প্রতিষ্ঠানে হামলার বিষয়ে। এ বিষয়ে উদ্বেগ জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, শিক্ষার্থীদের এ ধরনের আচরণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। কোনো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে। পুরো একটি মিথ্যা প্রচারণা করে তারা মানুষকে নিয়ে এসেছে, সেটার সাথে যিনি আহ্বায়ক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল, ওনারা তো বললেন যেটা হচ্ছে যে আগের যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ডিলিংয়ে, সেখান থেকে আমরা সরে আসছি। মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এক প্রেস রিলিজে জানিয়েছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর তারা জানান, স্বল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে অংশ নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা সভার আহ্বান করা হয়েছে। দ্রুতই সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর একটি সমাধান হবে বলে আশা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টেলিফোনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্রদের মধ্যে বিভাজন তৈরির গভীর ষড়যন্ত্র চলছে। ছাত্র বনাম ছাত্রদেরকে দাঁড় করিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলার মাধ্যমে একটি গভীর ষড়যন্ত্র সারা দেশে চলমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে রুখে দিতে বদ্ধপরিকর। তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণকারী সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে একটি জরুরি আলোচনা সভার আহ্বান করছে। শিক্ষা প্রতিষ্ঠানের অরাজকতা বন্ধ করা একক কারো পক্ষে সম্ভব নয়। অন্যায় কিছু করলে জনগণই ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলবে, এমন কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মানবে সরকার, তবে অন্যায় আবদার মানা হবে না। ন্যায্য দাবি না, এগুলো আমরা কিছুতেই মানব না। এবং সেখানে আইন রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি করলে, তাদের রেল লাইন অবরোধ করলে, রেল যাত্রীদেরকে আক্রমণ করলে, সেগুলো তো জনমত তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। কাজেই সেদিক থেকে আমরা সুবিধায় আছি যে কিছুদিন পরে মানুষই তাদেরকে প্রতিরোধ করবে। রবিবার দিবাগত মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীতে ঘটল এক রহস্যজনক ঘটনা। লাখ টাকা ঋণ পাওয়ার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে জড়ো হতে থাকে মানুষ। সাধারণ শিক্ষার্থী ও পুলিশ বলছে, সরকার বিরোধী মহাসমাবেশের ডাক দিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল। এই ঘটনায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমিন সহ কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে কর্মসূচির অতিথি জোনায়েদ সাকির দাবি, এটি সরকার বিরোধী কর্মসূচি ছিল না। পুলিশ বলছে, ভুইফোর একটি সংগঠনের নামে সমাবেশ করতে চাওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু পুলিশ অনুমতি না দেয়ায় লাখো মানুষকে প্রতারিত করে ঢাকায় আনা হয়েছে। এই ঘটনায় কী লেনদেন হয়েছে, কারা পরিকল্পনা করেছে, তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একটা সংস্থা টাকা দিব, পরবর্তী সরকার 1 লাখ টাকা করে লোন দিব। এই লোন যদি আপনারা পান তাহলে আপনাকে ওইখানে যাইতে হইব। আমাদের দাবি ছিল পাচারকৃত টাকা উদ্ধার করো এবং সেটা দিয়ে একটা তহবিল গঠন করো যেখানে সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে। আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল। প্রথমে তারা আমাদের সাথে কথা হয়েছিল যে সোহরাওয়ার্দী উদ্যানে যদি করতে না দেয় তাহলে আমরা শাহবাগে করবই। এই কারণে কিন্তু আমরা, আপনি জানেন যে তাদের তো এটা প্রচ্ছন্ন হুমকি।
রবিবার দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কড়ইতলা বাজারে একসাথে কয়েকটি বাস ও মাইক্রোবাস যাত্রা বিরতি দেয়। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি গাড়ি ছিল যাত্রীদের ঠাসা। বেশিরভাগই নারী। তাদের গন্তব্য জিজ্ঞেস করতে বেরিয়ে আসে একের পর এক অসংলগ্ন উত্তর। প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় লোক আনার পথে মানিকগঞ্জে 5 ও লক্ষ্মীপুরে 11 জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কিছু বাস ও মাইক্রোবাস। পুলিশ জানিয়েছে 1 লাখ থেকে কোটি টাকা ঋণের কথা বলে লোক জড়ো করছিল একটি চক্র। ফর্ম পূরণ ও যাতায়াত বাবদ অনেকের কাছ থেকে আদায় করা হয়েছে টাকা। আমরা ঢাকাতে গেছিলাম, আমরা এই জায়গা থেকে এনজিওর কথা বলছে যে 1 লাখের উপরে থেকে 1 কোটি পর্যন্ত লোন দেওয়া হবে। টাকা লাগবে গাড়ি ভাড়া 250 কোটি টাকা দিব, তখন আবার 250 কোটি টাকা দিলাম। টাকা দেওয়ার পর যেমন এই যে আজকে 7টার ডেট দিছে যে মিটিংয়ে যাইতে হবে ঢাকা। তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। তো তাদেরকে আমি আটক করেছি 11 জন নারী পুরুষকে। আওয়ামী লীগ সরাসরি কাজ করতে পারতেছে না দেখে তাদের মাধ্যমে এদেরকে ম্যানেজ করে ঢাকাতে তারা একটা বৃহৎ একটা জনসম্মেলন কইরা একটা আন্দোলনের একটা রূপরেখা দাঁড় করানোর একটা প্রচেষ্টা তারা করতেছিল। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, তবে দলটি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া। দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে পলাতক ফ্যাসিবাদীদের অপ্রাসঙ্গিক করতে জনগণের ক্ষমতায়ন জরুরি। গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। ভোটের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট, নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র। আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। লেবাননে সংঘাত বন্ধে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোস্টেইনকে নিশ্চিত করেছেন তিনি। চুক্তিটি 2 দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির খসড়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তার জবাব দিতেই লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে আসেন সৌদি রাষ্ট্রদূত। প্রায় ঘণ্টাখানেক আলোচনা করেন তারা। এ সময় সৌদি প্রিন্সের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। সেই সঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, চিকিৎসা শেষে অথবা চিকিৎসা শুরুর আগে খালেদা জিয়াকে ওমরা পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। আপাতত রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করবে, তবে তারা আগের মতোই মূল সড়কে উঠতে পারবে না, চলতে পারবে অলিগলিতে। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবী। হুইটকারীদের আইনজীবী জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সুস্পষ্ট নীতিমালার জন্য সরকারের সাথে আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেল। চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হকের আদালত দুপুরে আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের একটি আদেশের ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। হুইটকারীদের
আইনজীবী জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে নীতিমালার জন্য সরকারের সাথে আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেল। পরে রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ জানান সনাতন জাগরণী জোটের নেতারা। সন্ধ্যা 7টার দিকে সনাতন জাগরণ জোটের বেশ কয়েকজন রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন। তারা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। এর আগে বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ডিবি। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা রয়েছে। ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক ঘিরে আবার উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যের সাম্ভালে শাহী জামে মসজিদ ও এলাকায় পুলিশ এবং স্থানীয়দের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। আহত হয়েছেন অন্তত 30 পুলিশ সদস্য। রোববারের এই ঘটনায় কমপক্ষে 20 জনকে আটক করা হয়েছে। মুঘল আমলে নির্মিত মসজিদটিতে এক সমীক্ষার নির্দেশ ঘিরে উত্তেজনার সূত্রপাত। স্থানীয় হিন্দুদের দাবি, মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল প্রাচীন মসজিদটি। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে আইনি লড়াইও চলছে। সম্প্রতি শাহী জামা মসজিদের সমীক্ষার নির্দেশ দেয় ভারতের একটি আদালত। এরপরই নতুন করে শুরু হয় উত্তেজনা। সমীক্ষা ঠেকাতে নিরাপত্তা কর্মী ও জরিপকারী দলকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে স্থানীয়রা। পরে গুলি ছোড়ে পুলিশ। ঘটে হতাহতের ঘটনা। এরপর থেকে এলাকাটিতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বন্ধ ঘোষণা করা হয় স্কুল। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের অপতৎপরতা রুখে দিতে বিক্ষোভ মিছিল করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 8টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মিছিলটি বসুন্ধরা গেট প্রদক্ষিণ করে আবার 8 নম্বর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালে ভিসি চত্বর থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন, যার যার জায়গা থেকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। এটি একদিনের বিষয় নয়, প্রতিদিনই একটু একটু করে পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সচেতনতামূলক র্যালি করেন। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান সহ আরও অনেকে। ক্যাম্পাসে সবুজায়নের এই উদ্যোগের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবারি সেন্টার এবং ঢাবি পরিবেশ সংসদ। উদ্বোধন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবম আন্তঃহল নারী ক্রিকেট টুর্নামেন্টের। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুরে আয়োজনটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা। তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা ছাপিয়ে দেশের মেয়েরা ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখ বারবার উজ্জ্বল করছে। যথাযথ সুযোগ সুবিধা পেলে তারা দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে। তিনি আরও বলেন, ধীরে ধীরে সব ধরনের খেলায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার নাফিস। পরে প্রথম খেলায় মুখোমুখি হন রোকেয়া হল ও সুফিয়া কামাল হল। এতে রোকেয়া হল 52 রানে বিজয়ী হয়। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।